টাকা উদ্ধার করা আর শান্তিতে থাকা দুটো দুই জিনিস। উদ্ধারের সময় লাগবে, কিন্তু ঘুম কষ্ট আমরা কিন্তু এখন থেকেই করতে পারছি বলে মনে হয়। তাদেরকে তৎপর হতে হবে, লিগাল প্রোটেকশন তাদেরকে দিতে হবে, আমরা আইনগতভাবে তাদের পিছনে যাব। প্রতি মাসে আমাদের একদিন করে আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার মহোদয় ওনাকে আমরা অবগত করি এবং আমাদের অ্যাসেট রিকভারিতে কি প্রোগ্রেস হয়েছে, আমরা কি ধরনের ইস্যু বা চ্যালেঞ্জেস ফেস করছি, আমাদের কি ধরনের নতুন কার্যক্রম বা আইনগত অসুবিধা দূর করা কি করা যায়, এই স্ট্র্যাটেজিগুলো নিয়ে আমরা আলোচনা। তো এই প্রেক্ষাপটে আজকের আলোচনাটা হয়েছে। আপনারা হয়তো জানেন যে আমরা ইতিমধ্যে বিদেশি প্রতিষ্ঠানগুলোর সাথে যোগাযোগ করেছি, তাদের সহায়তা দিচ্ছি। আমরা তাদেরকে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স, অর্থাৎ বাংলাদেশের যে ধরনের বিচার কার্য সম্পাদিত হয়েছে সেটার ভিত্তিতে বিদেশে যারা অর্থ পাচার করেছেন বা অর্থ আত্মসাৎ করে চলে গেছেন তাদের অর্থ কিভাবে জব্দ করা যায় সেই জন্য আমরা MLA মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স আমরা পাঠাচ্ছি। সেগুলো অগ্রগতি নিয়ে আমরা আলোচনা করলাম। আমরা বিভিন্ন রকমের সিদ্ধান্ত নিয়েছি যাতে এই কাজটাকে আরো দ্রুত এগিয়ে নেওয়া যায়। তো এটাই হচ্ছে আমাদের প্রেক্ষাপট। সিদ্ধান্ত হয়েছে যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমাদের হাতে কিছু অর্থ জব্দ করা আছে, যেটা বিভিন্ন ব্যাংকে এই যারা পলাতক আছেন বা যাদের নামে বিভিন্ন রকমের অর্থ আত্মসাৎ এবং পাচারের মামলা আছে তাদের ডিপোজিট করা অর্থ সেগুলোকে আমরা জব্দ করা আছে। সেগুলোর ব্যবহার কিভাবে হবে সেটা নিয়ে আলোচনা হয়েছে। আবার আমাদের হাতে বেশ বড় আকারের শেয়ার আছে, বিভিন্ন ব্যাংকের শেয়ার, বিভিন্ন কোম্পানির শেয়ার, যেগুলো যারা পালিয়ে গেছেন তাদের শেয়ার, সেগুলো জব্দ করা আছে। এগুলো কিভাবে আমরা জনহিতকর কাজে ডিপোজিটরদেরকে আবার ব্যাংকগুলোকে ক্ষতিপূরণ দিয়ে ডিপোজিটরের স্বার্থ রক্ষা করা যায় সেই ব্যাপারে ফান্ড গঠন করে এই ফান্ডগুলোকে বা এই শেয়ারের যে লব্ধ অর্থ সেগুলোকে সেখানে ট্রান্সফার করে আমরা কিভাবে সেটাকে ম্যানেজ করব সেই বিষয়ে আলোচনা থেকে এ পর্যন্ত যেগুলো টোটাল বাজার মূল্য কত, আর দ্বিতীয়ত কোনো কারণে আমি পালিয়ে গেছি, আমি অপরাধী পালিয়ে গেছি, আমার টাকা বা সম্পদ আপনি জব্দ করলেন, এটা যে সরকার জব্দ করে ব্যবহার করবে এটা কোন আইনের বলে করবে? আমি অপরাধী প্রমাণিত হওয়ার আদালতে অপরাধী প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত এটা কি আপনি নিয়ে ব্যবহার করতে পারবেন? না, অবশ্যই আমরা আইনগতভাবেই এটা করব, কোনো মতে আইনের ব্যত্যয় হবে না। কোর্টের সিদ্ধান্ত হওয়ার পরেই এবং আইনের সঠিক ধারা প্রয়োগের মাধ্যমে এই কার্যকলাপ করতে হবে। প্রয়োজন বোধে আইনকে কিছু সংশোধন করতে হতে পারে, সেটা নিয়ে আমাদের আইন মন্ত্রণালয় এবং অ্যাটর্নি জেনারেল অফিস সেটা নিয়ে কাজ করবেন, কিন্তু সেটা যদি প্রয়োজন হয়। তাছাড়া এটা আমাদের বর্তমান আইন দিয়ে যদি করা সম্ভব হয় আমি সেটা, বাট লক্ষ্যটা হচ্ছে একটা ফান্ড প্রতিষ্ঠা করা, যে ফান্ডের টাকা দিয়ে ব্যাংকগুলোকে আমরা ক্ষতিপূরণ দিতে পারবো, কারণ ব্যাংকগুলো তো ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের টাকাই লুট করা হয়েছে ওই কাজে। আর বাকি টাকা যেগুলো নন ব্যাংক রিলেটেড অ্যাক্টিভিটি, এবং হয়তো সেটা দুর্নীতির মাধ্যমে টাকা অর্জন করা হয়েছে, সেটা ব্যাংকের সাথে সম্পর্ক নয়, ব্যাংকের টাকা দিয়ে হয়নি, সেই ক্ষেত্রে সেই ধরনের সম্পদ সেগুলো যেটা ব্যাংকের সাথে কোলেটারাইজ না, সেই প্রপার্টিগুলোকে তখন সরকার তাদের আরেকটা ফান্ডে নিয়ে জনহিতকর কাজে, কিন্তু সবই আইনগতভাবে করা হবে, আইনি ব্যাংক। স্যার, একটা বড় ব্যাংকের যে শেয়ারগুলো জব্দ করে রাখা হয়েছে, স্যার আমরা জানি তো স্যার এই ব্যাংকে স্যার একটা বড় ইনভেস্টমেন্ট ছিল বিদেশিতে প্রায় 70%। স্যার ওই সব কোম্পানিগুলো কি ওই ইনভেস্টরদেরকে আবার কি এর কোনো সুযোগ আছে কিনা বা তাদের সাথে কোনো যোগাযোগ হয়েছে কিনা? দেখুন, আমরা জানি যে ইসলামিক ব্যাংক যেমন সবচেয়ে বড় ব্যাংক আমাদের, সেখানে বিদেশি বিনিয়োগকারী ছিল, ভালো ভালো বিনিয়োগকারী ছিল, কিন্তু তারা সব চলে গেছে, তারা বর্তমানে নাই, এবং সেই শেয়ারগুলো একই মালিকানাধীন ছিল, সেটা এখন সরকারের কাছে এটা অবরুদ্ধ অবস্থা আছে। এই শেয়ারগুলো কোনো ট্রানজাকশন করা সম্ভব নয়। তো এখন যেটা আইনগত প্রক্রিয়া যেটা আমরা করবো সেটা হচ্ছে, ধরুন সেই গ্রুপের কত লোন আছে, সেই লোনের টাকাকে তো উদ্ধার করতে হবে। যদি আমরা অন্ততপক্ষে অর্ধেক বা তার বেশি এখান থেকে তাদের জব্দ করা এই শেয়ার থেকে বের করতে পারি, তাহলে সেটা আমাদের কাজে লাগবে।
তো আমরা মনে করি যেমন শুধু ইসলামী ব্যাংকের যে শেয়ারটা আছে সালন গ্রুপে, এটার মূল্য হয়তো 12 থেকে 15,000 কোটি টাকার মধ্যে হবে। তো এই 12 থেকে 15,000 কোটি টাকা যদি আমরা ব্যাংকে ফেরত দিই, তাহলে ডিপোজিটর যে যাদের টাকা আত্মসাৎ করা হয়েছে তাদের সেই টাকাটা, ব্যাংকের থেকে ক্যাপিটাল শর্টফল হয়ে গেছে, ব্যাংকের ক্যাপিটাল নাই, ব্যাংকের নন পারফর্মিং আছে অনেক বেশি। এই জায়গাগুলোতে তখন তারা একটা স্বস্তিজনক স্থানে নিয়ে যেতে পারবে, আমাদের ব্যাংকিং খাতটা ঘুরে দাঁড়াবে। এবং নতুন এই শেয়ারটাকে আমরা কি করবো? শেয়ারটাকে তো আমরা রাখবো, বাংলাদেশের সরকারের কোনো দরকার নেই এখানে এফোর্ড করার, বাংলাদেশ ব্যাংকের করবো। আমরা এটা একটা স্ট্র্যাটেজিক ইনভেস্টরের কাছে হস্তান্তর করবো। হস্তান্তরের আগে সরকারকে মালিকানা টেম্পোরারিলি নিতে হবে। এই টেম্পোরারিলি মালিকানা নিয়ে সরকার তখন এটাকে হস্তান্তর করতে পারবে, আরেকজনের মালিকানায় থাকা অবস্থায় এটাকে হস্তান্তর করা যাবে না। আমার কাছে আমার বেশ কয়েকটি প্রশ্ন আছে। এর মধ্যে একটা হলো যে আপনারা যে সমস্ত উদ্যোগ নিয়েছেন এখন পর্যন্ত পাচারকৃত অর্থ উদ্ধারে, এই প্রক্রিয়া কতদিনে সম্পন্ন হতে পারে? স্যার পিছনে ক্যামেরা আছে, এর জন্য আমি একটু বসে বলছি। আর হচ্ছে আরেকটা বিষয়, এখন পর্যন্ত ব্যাংকিং খাত থেকে যে সমস্ত টাকা পয়সা লুটপাট হয়েছে, এর সঙ্গে আমরা জানি যে কোনোভাবে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এবং কয়েকজন ডেপুটি গভর্নর এরাও জড়িত ছিলেন। আমার আপনার পাশাপাশি বর্তমান সরকারের কাছে প্রশ্ন, এদের বর্তমান স্ট্যাটাস কি, এ সম্পর্কে কি আমরা জানি? তারা কি দেশে আছে নাকি দেশের বাইরে আছে, বা তাদের বিরুদ্ধে কোনো লিগ্যাল অ্যাকশন নেওয়া হয়েছে কিনা? স্যার আমার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে নগদে আমরা জানি বাংলাদেশ ব্যাংক নগদে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ দিয়েছিলেন, কিন্তু সম্প্রতি তারা আগের যারা ম্যানেজমেন্টের ছিল তারা আবার সেটাকে দখল করেছে। সেই প্রক্রিয়াটা এখন কোন পর্যায়ে আছে? ধন্যবাদ। হ্যাঁ বলছি, আমাদের আন্তর্জাতিক, আমাদের তো কোনো অভিজ্ঞতা নাই টাকা কিভাবে ফেরত আনতে হয় বা ইত্যাদি, ব্যাপকভাবে এটাকে করা যায়। কিন্তু ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্সটা আমরা জানি, সাধারণত এটা 4 থেকে 5 বছর আইনি প্রক্রিয়া শেষ হয়। তবে এটার মধ্যে কিছু ইন্টারমিডিয়েট অন্তর্বর্তীকালীন, বিদেশে তাদের যে সম্পদ আছে সেই সম্পদকে ফ্রিজ করা যায়, সেটা কিন্তু আপেক্ষিকভাবে বছরখানেকের মধ্যেই করা সম্ভব, আরো কম সময়ে করা সম্ভব, যদি আমরা আইনি প্রক্রিয়া আমাদের দেশে সম্পন্ন করতে হবে। এবং তারপরে এই রিকোয়েস্টটা বিদেশে আমাদেরকে সঠিক প্রণালীতে বিদেশে এটা প্রেরণ করতে হবে। রিকোয়েস্টটা এটাকে বলি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স, MLA। তো আমরা এই প্রক্রিয়াতে আছি এখন, আমরা রিকোয়েস্ট পাঠাচ্ছি। বিদেশিদের আমরা যদি সহায়তা পেয়ে যাই তাহলে তাই কিন্তু আমরা আমাদের অ্যাসেটটা ফ্রিজ করতে পারবো। অ্যাসেটটা ফ্রিজ হলে তার পরবর্তীতে কোর্টে আইনগত প্রক্রিয়া শুরু হবে, এবং সেই প্রক্রিয়ার সমাধান হতে সাধারণত 4 থেকে 5 বছর লেগে যায় সর্বমোট, এবং সেই শেষেই একটা আমরা জানতে পারবো যে আমরা এটা করতে পারবো। আর যেটা বললেন বাংলাদেশ ব্যাংকে, তো আমরা তো ধরুন দুর্নীতি যদি হয়ে থাকে সেটা দুদক আছে, তারা সেটাকে তদন্ত করবে, তদন্ত করে যদি তাদের মনে করে যে তাদের বিরুদ্ধে চার্জশিট আনা যাবে, তারা সেটা নিয়ে আসবে। এখানে দুদককে কেউ বাধা দিচ্ছে না, দুদক তার নিজস্ব প্রক্রিয়ায় এই কাজটা করবে। এখানে আমি কোনো মন্তব্য করাটা একেবারেই সমুচিত হবে না বলে বড় কোনো ক্ষতির সম্ভাবনা নাই, কারণ আমরা ব্যাংকগুলোকে বলে দিয়েছি যে বড় কোনো ধরনের ট্রানজাকশন তারা করবে না, ক্যাশ ইন ক্যাশ আউট করতে পারবে, এর বাইরে না, ক্যাশ দিলে ক্যাশ আউট করতে পারবে। কাজে আমরা সেফগার্ড নিয়ে নিয়েছি অলরেডি আমাদের দিক থেকে। তবে তারা যেটা করবে বা করতে পারে বলে আমরা সন্দিহান, সেটা হচ্ছে যে তারা তাদের যে অপকর্মগুলো করেছে সেগুলোকে মুছে ফেলার চেষ্টা করবে, তারা ডক্টর করার চেষ্টা করবে ডেটাবেসকে মুছে দেবে বা অন্যভাবে সেটাকে তারা ইনফিলট্রেট করবে, যেটা আমাদের কাজকে আরো কঠিন করে দেবে। এটা নিয়ে আমরা নতুন করে বড় কিছু ক্ষতি করার সম্ভাবনা হয়তো তাদের থাকবে না, কিন্তু নিজেদের স্বার্থটা একটু অপকর্ম ব্যবহার করবে। স্যার আরেকটা প্রশ্ন ছিল পাচারের অর্থ বিষয়ে। আপনি বারবার বলেছেন যে সব অর্থ ফেরত নাও আসতে পারে, কিন্তু যারা পাচার করেছে তাদেরকে শান্তিতে থাকতে দেওয়া হবে না। ইতিমধ্যে যেসব দেশে পাচারকারীরা অবস্থান নিয়েছে সেসব দেশের সাথে কি তাদের বিষয়ে কোনো কথা হয়েছে কিনা, বা তাদের বিষয়ে দেশগুলো কি জানিয়েছে যে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিবে কিনা? আমরা তো দেশগুলোর সাথে কথা বলছি। ইনফ্যাক্ট আজকেও এখনো ঢাকাতে ইউকে সরকারের IFCC তাদের যা হেড অফ তারা ঢাকায় আছে, তারা আমাদের সাথে সহযোগিতা করতে চায়। তারা আমাদেরকে 6 মাসের জন্য একটা ব্রিটিশ এক্সপার্টও দিয়েছে, যে আমাদের তদন্তকারীদেরকে হাতে কলমে ধরে শেখাবে কিভাবে
এভিডেন্স তৈরি করতে হয়, কিভাবে কেসগুলোকে ডকুমেন্টেশন করতে হয়, এভিডেন্স গ্যাদারিং কি, যদি মামলা জিততে হয় আমাদেরকে এভিডেন্স গ্যাদারিং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে করতে হবে, দেশীয় স্ট্যান্ডার্ডে করতে হবে না। তো এই জায়গাটা আমাদের গ্যাপস আছে, আমরা চেষ্টা করছি সেই গ্যাপগুলোকে মেটাতে। আমাদের যারা তদন্ত কর্মকর্তা তাদেরকে নতুন করে ট্রেনিং দেওয়া হচ্ছে, আন্তর্জাতিক মানসম্মত তদন্ত কার্যক্রম যাতে তারা পরিচালনা করতে পারে এবং ডকুমেন্টেশনটা যেন ঠিক করতে হবে, অ্যাবসলিউটলি ইম্পর্টেন্ট ডকুমেন্টেশন, সেই জায়গাগুলোতে তারা সহায়তা দেবে। বিদেশিদের দিক থেকে আমরা প্রচুর আগ্রহ পাচ্ছি। আমি গত সপ্তাহে দুবাইতে ছিলাম, ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট অফ দুবাই, সেখানে আমরা মিটিং করেছি, হেড অফ দ্য অর্গানাইজেশন সেখানে ছিলেন খালেদ। আমরা দুদিন তাদের সাথে বসেছি, আমাদের কর্মকর্তারা বসেছেন, তারা আমাদেরকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছেন। আমরা চেষ্টা করব তাদের যে রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী তাদের কাছে তথ্য ভিত্তিক রিকোয়েস্ট আমরা পাঠাবো, যার ভিত্তিতে তারা আমাদের সহায়তা দিতে পারবে। স্যার, আমার প্রশ্নটা হচ্ছে যে আপনারা বলছেন যে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য সহ বিশ্বের নানা প্রান্তের সরকার এবং যারা ফাইন্যান্সিয়াল এই বিষয়গুলো দেখে কথা বলেছেন, এরকম দেশ হচ্ছে কতগুলো, এবং আরেকটা চ্যালেঞ্জ আছে কিনা, অবৈধ টাকা দিয়ে অনেকেই পাসপোর্ট ক্রয় করে সেই দেশের নাগরিকত্ব অর্জন করেছেন। সুতরাং ওই দেশ তার নাগরিকের ব্যাপারে আপনাদের কতটা সহায়তা করবে, এটা কোনো চ্যালেঞ্জ মনে করছেন কিনা? ধন্যবাদ স্যার। দেখুন, আমি যেটা বললাম আগেও যে আমরা আমাদের ইন্টারেস্টেড কান্ট্রি করব, আমাদের ইন্টারেস্টেড কান্ট্রি হচ্ছে ইউকে আমাদের সর্বাত্মক সহায়তা দিচ্ছে, তাদের পার্লামেন্টারি কমিটি আমাদের সহায়তা দিচ্ছে, তাদের এনজিওর সহায়তা দিচ্ছে, ফাইন্যান্সিয়াল টাইমস আমাদেরকে সহায়তা দিচ্ছে, অন্যান্য পত্রিকা আমাদেরকে বিভিন্ন আর্টিকেল লিখে আমাদেরকে সহায়তা দিচ্ছে। আমরা যদি দেখি আমেরিকান, সেখানেও আমরা সহায়তা পাচ্ছি। আমাদের আরেকটা দেশ হচ্ছে কানাডা, আমাদের একটা দেশ হচ্ছে ইউএই এবং সিঙ্গাপুর সরকারের সাথেও আমরা আলোচনা করেছি। তাদের যে অ্যাম্বাসেডর মাঝে মাঝে আসেন, তার সাথে আমাদের কথা হয়েছে এবং আমরা যেটা চাচ্ছি, যদি ওনারা বলেছেন সুস্পষ্টভাবে যে সিঙ্গাপুরের সরকার এই বিষয়ে খুবই সেন্সিটিভ। যদি আমরা প্রমাণ করতে পারি যে আসলে আমাদের টাকা নিয়েই তারা এটা করেছেন এবং টাকাটা ইলিগালি তারা নিয়েছেন, তাহলে হয়তো তারা এই ব্যাপারে বিভিন্ন নাগরিকত্ব তারা ক্যান্সেল করতে পারে, এটা সম্ভাবনাটা আছে। তবে এটা প্রমাণ করার প্রায় ভার আমাদের, এটা এইভাবেই আছে। আমরা এটাকে আরেকটু পলিটিক্যালি সেন্সিটিভ করার চেষ্টা করছি। আমরা চাচ্ছি গণমাধ্যম, লোকাল ওইখানকার গণমাধ্যম, ব্রিটিশ গণমাধ্যম, ইউএই গণমাধ্যম পরিচালনা করানো, এবং সেটা যদি আমরা সাকসেসফুল করতে পারি, পলিটিক্যাল প্রেশারটা আমরা বাড়াতে পারবো। পলিটিক্যাল প্রেশারটা বাড়ালে পরে এবং সাথে যদি আমরা যথাযথ প্রমাণ দিতে পারি, আমরা ইনশাআল্লাহ সাকসেসফুল হতে পারবো। স্যার, আমি সাকিব, আমি প্রথমে কাজ করি। স্যার, আপনি যদি বলতেন যে টোটাল আসলে কত টাকা ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে লুট হয়েছে, আপনারা যাদের নিয়ে তদন্ত করছেন, আর আপনি শুরু থেকে বলছিলেন যে আপনার যারা টাকা পাচার করছে তাদেরকে আপনি শান্তিতে থাকতে দিবেন না, তারা তো খুব ভালো শান্তিতে আছে। আমরা দেখতেছি দেশে যারা আছে এবং বিদেশে আছে, আমরা রেগুলার তাদেরকে আমরা খবর পাই, কথা হয় আমাদের সাথে অনেকে, তারা খুব ভালো আছে। তারা বলতেছে যে আমরা অল্প কিছুদিনের মধ্যে দেশে চলে আসবো, 5 মাস 6 মাস পরে চলে আসবো। আসলে আপনারা কি ব্যবস্থা নিলেন এখন পর্যন্ত? না, আমি প্রথমটার আমি জবাব আগে দিয়ে দিয়েছি, ওটাকে আমি যাচ্ছি না। দ্বিতীয়টার ব্যাপারে আমি বলবো যে তাদের শান্তিতে আছে, সেটা আমি মনে করি না। তারা নিজেদের লয়ার নিচ্ছে, বড় বড় লয়ার নিচ্ছে। আমরা শুনছি সালুম যে লয়ার নিচ্ছে, $30 মিলিয়ন তার বার্ষিক তাদের ব্যয় হবে। এইগুলো তো শান্তির লক্ষণ। হ্যাঁ, তবে কথা হলো যে আমি যেটা আগেও বলেছি, টাকা উদ্ধার করা আর শান্তিতে থাকা দুই জিনিস। উদ্ধারের সময় লাগবে, কিন্তু খুবই কষ্ট আমরা কিন্তু এখন থেকেই করতে পারছি বলে মনে হয়। তাদেরকে তৎপর হতে হবে, লিগাল প্রোটেকশন তাদেরকে দিতে হবে, আমরা আইনগতভাবে তাদের